এখানে কেন এনেছো আমাকে? তুমি ভাবছো না নূপুরের কি হবে? তার স্বর যেন এক বিষণ্ণ করুণ সুরে কাঁপছে, চোখে আতঙ্কের ছায়া, কিন্তু তাতেও লুকানো এক আশার, যদি কিছু বোঝানো যায়, যদি হৃদয় গলে যায়। কিন্তু সেই কথার জবাবে নিহালের ঠোঁটে ফুটে উঠল এক নিষ্ঠুর নির্মম হাসি। একবারে শব্দ করে হেসে উঠল সে, যেন সাইফুলের উদ্বেগটাই তার জন্য নিছক প্রহসন। তার হাসি রেশ না মুছতেই তাচ্ছিলের সুরে বলল, ভাই রে ভাই, তুই নাটক কাকে দেখাস? শালা হারামি, নাট্যকার কথাকার। তুই যে আসলে সাইফুল না সেটা আমরা জেনে গেছি। তার চোখে আগুনের মতো ঘৃণা, তার মুখের কথাই এক বিদ্রুপ যা হৃদয় ছিঁড়ে ফেলতে পারি নিমিষেই। নিহাল, এটা কিন্তু ভালো হচ্ছে না। কে বলেছে আমি সাইফুল না? আমি সাইফুল শেখ। অগ্নিদৃষ্টি নিবদ্ধ করে নিহাল, রাগে জল শক্ত হয়ে আসে তার, সজোরে লাথি মারে সাইফুলের পেটে, চেয়ার সহ উল্টে পড়ে সাইফুল। ভালো না খারাপ তুই একটু পরেই বুঝতে পারবি। ওয়েট কর, তোর জম আসছে। আর সে আসার পরেই প্রমাণ হবে তুই সাইফুল নাকি সাইমন। গলা শুকিয়ে এলো সাইফুলের, তবে কি তার খেলা সত্যি শেষ? ফুলের গন্ধে মোমো করছে পুরো বাড়ি, যেন মন যেন এক অদ্ভুত ঘোরে ডুবে যায়। চারপাশে ছড়িয়ে পড়েছে এক কোমল মায়াবী ঘ্রাণ। সেই প্রকৃতি নিজের ভালোবাসার চিঠি লিখে পাঠিয়েছে বাতাসের হাতে। নতুন ফুটে ওঠা ফুলগুলো বাগানে, সকাল সকাল নাস্তার টেবিলে সবাই জড়ো হয়েছে। শুধু তাসফিন নেই। ক্লান্ত পায়ে নিচে এলো ফারা। ফারাকে দেখতে জয়নাল আহমেদ শুধোয়। আম্মু, তাসফিন কোথায়? চারিদিকে দৃষ্টি বুলিয়ে ফারা লক্ষ্য করল সত্যি তাসফিন নেই। আরিফা আহমেদ একই টোনে ব্যস্ত হয়ে বলেন, ফারা, জামা তাসবিনকে তাড়াতাড়ি নিচে আসতে বল। চোখ দুটো আকারে বড় হয়ে গেল। সে চাপে লোকটা যে পরিমাণে রূপ বদলায়, ফারা কবে যেন প্রাণ হারায়। আমি পারবো না, তুমি যাও। নূপুর নিচেই আসছিল। তাদের কথোপকথন শুনে সে বলল, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। একবার সিঁড়ির দিকে দিতেই শুনতে পেল মাহিরের হাঁক ডাক। নূপুর ছুটে গেল তার দিকে। আরিফা আহমেদ ক্ষিপ্ত মেজাজে বলে ওঠেন, ফারা, তুই কি যাবি? রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে গেল ফারা। মনে মনে আল্লাহকে ডাকছে সে। তাসফিনকে ভীষণ ভয় লাগে তার। লোকটা বড্ড জাদ্রেল। জাদ্রেল নয়, অসভ্য, ফাজিল, নির্লজ্জ, একটুও লজ্জা নেই। মনে মনে হাজারটা বকা দিতে দিতে এগোতে লাগলো ফারা। ডান দিকে গিয়ে নিজের ঘরটা দেখতে পেল। তার পাশেই আরও একটি ঘর রয়েছে, ওখানে থাকছে ফাজিল লেফটেন্যান্ট সাহেব। তার রুমের কাছে এসেই পাজরা থামলো ফারার। এলোমেলো দৃষ্টি ফেলল সে। আশেপাশে এক নজর তাকিয়ে লম্বা ঢুক গিলে ভেতরের উদ্দেশ্যে পা বাড়ালো। দরজার কপাট খোলাই ছিল, ধাক্কা দিতে খুলে গেল পুরোটা। কেউ নেই ভেতরে। ফারা ভ্রুদয় কুঁচকে এলো তার। খট করে শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তাসফিন শেখ। পরনে শুধু টাওয়াল ছাড়া আর কিছুই নেই। সদ্য শাওয়ার নিয়েছে বোধহয়, তাই তো চুল থেকে নিদারুণ ভঙ্গিতে টুপটুপ করে পানি ফোঁটা পড়ছে ফ্লোরে। ফারা অনুভব করছে তার গলা শুকিয়ে আসছে। পেটানো শরীরটা বেশ নজর কাড়া। চোরা চোখে বারবার দেখছে তাকে ফারা। কি চাই মিসেস শেখ? ওভাবে চোরের মতো না তাকিয়ে সোজাসুজি তাকান। আমাকে দেখতে ইচ্ছে করছে বললেই চলে, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। দু কদম পিছিয়ে গেল ফারা। পিটপিট চোখ করে তাকালো তাসফিনের দিকে। আম্মু, আম্মু ডাকছে আপনাকে। তাসফিন বাঁকা হাসলো। হুট করে তেড়ে এসে টেনে ধরে ফারার হাতখানা। হক চুকিয়ে গেল ফারা। উফ মিসেস শেখ, আপনি এত নরম কেন? একদম তুলার মতো। হাত ধরতেই এমন হচ্ছে, জড়িয়ে ধরলে তো একেবারে। চুপ চুপ, নির্লজ্জ লেফটেন্যান্ট সাহেব, যান তাড়াতাড়ি খেতে। সবাইকে উদ্ধার করুন। খাবার পরে দেখছি, আগে আপনাকে খাই এরপর। বাকি কথা শেষ করতে পারল না তাসফিন। তার পূর্বেই নূপুর ডেকে ওঠে। ভাইয়া, ভাইয়া। নূপুরের ডাক শুনে সরে গেল তাসফিন। দরজার সামনে এলো নূপুর। দুজনকে একসাথে দেখে মৃদু হাসলো নূপুর। ও ফারা, তুমি এসেছো? আমি আবার এলাম ভাইয়াকে ডাকতে। ভাইয়া, আন্টি ডাকছে, তাড়াতাড়ি এসো। নূপুর প্রস্থান করতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তাসফিন। ফিসফিসিয়ে বলল, তোমাকে তো পরে দেখে নিব সুখ। আজকে রাতে তুমি কাঁদবে, আর কান্নার কারণ হবে এই তাসফিন শেখ।
ফ্যাল করে তাকিয়ে আছে ফারা। নুপুরে পিছু পিছু সেও ছুট লাগালো। লোকটার ভরসা নেই, কখন কি করে বসে। ইস, খাবার শেষে তাসফিন বেরিয়ে পড়েছে। যাওয়ার পূর্বে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই বলে যায়নি ফারাকে। আরিফা আহমেদের সাথে কথা হয়েছে, ওনাকে বলেছেন বিকেলের দিকে ঢাকা রওনা দেবে। বন্ধ গোডাউনের ভারী লোহার দরজাটা চাপা শব্দে খুলে গেল। অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে ভেতরে পা রাখলো তাসফিন শেখ। বাইরের ঝাঁঝালো বাতাস পেছনে ফেলে সে এক নিঃশব্দ জগতে প্রবেশ করল, যেখানে সময় থমকে আছে আর আলো যেন ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দিয়েছে। চারপাশে পুরনো কাঠ, মরিচা ধারা লোহার শেল্ফ আর বাতাসে ভেসে থাকা ধুলোর গন্ধ সবকিছু মিলিয়ে একটা চাপা উত্তেজনা ছড়িয়েছিল গোটা পরিবেশে। তার অপেক্ষার ঠিক সামনের কনক্রিট দেওয়ালের ছাই দাঁড়িয়েছিল নিহাল। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, চোখে চাপা উত্তেজনার ঝলক। সে যেন জানতো আজকের এই রাত শুধু একটা সাক্ষাৎ নয়, একটা মোড় যেখানে নতুন গল্প মন নেবে। তাসফিনের পা থেমে গেল কিছু দূরে এসে। দুজনের মাঝখানে কয়েক হাত ফাঁকা জায়গা, কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছে অজস্র না বলা কথায়। নিহাল এগিয়ে এলো ধীরে ধীরে। গলা থেকে নিঃসৃত হলো নিচু স্বরের একটাই শব্দ, তুই শেষমেশ এলি। ওই দেখ, জানোয়ারটাকে বেঁধে রেখেছি। তাসফিন কোনো রকম বাক্য ব্যয় না করে ভেতরের দিকে যেতে লাগলো। জ্ঞান হারিয়ে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে সাইফুল। সাইফুলকে দেখেই জল শক্ত হয়ে আসে তার, রাগে ফুঁসছে সে। চোখের ইশারা নিহাল ওকে জাগাতে লাগলো। পাশে থাকা পানির বোতল তুলে সজোরে পানির ঝাপটা দিল মুখের উপর, ছুঁড়ে ফেলল নিহাল। সাইফুল চমকে ওঠে, বোঝার চেষ্টা করে তার সাথে কি হচ্ছে। তাসফিন, তুমি আমাকে আটকে রেখেছো কেন? কি চাও তুমি? কেন করছো এসব? হুশ, সাইলেন্স। ফাঁকা ঢোক গেল সাইফুল। পাশে থাকা বড় রডটা হাতে তুলে নিল তাসফিন। এগিয়ে এসে সাইফুলের সামনে রাখা চেয়ারে বসলো। দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল, তুই কেন এমন করলি সাইফুল? থরথরিয়ে কাঁপছে সাইফুল। প্রাণ পাখিটা যাই যাই অবস্থা তার। কি করেছি আমি? চোখের কার্নিশ লাল হয়ে আছে তাসফিনের। সাইফুলের প্রতি রাগটা থরথর করে বেড়ে চলেছে। কি করেছিস জানিস না সাইফুল তুই? দেখো তাসফিন, তুমি যদি ভেবে থাকো আমাকে এসব বলে ভয় দেখাবে, ভুল করছো। বলে যাচ্ছ নূপুরের কথা। কথার পিঠে থামিয়ে কথাগুলো বলল সাইফুল। রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল তাসফিন, জানোয়ারের বাচ্চা, তোর কি মনে হয় আমি তোকে আমার বোনের ধারে কাছে আসতে দেব? তোকে তো আমি... অকমরসাদ হো হো করে হেসে উঠল সাইফুল। এতক্ষণে ভেতরে থাকা সব ভয় ডর উপে গেল মুহূর্তের মধ্যে। তার মধ্যে কোনো রকম অনুশোচনা নেই। হাসির শব্দ পুরো গোডাউনের ভেতর ছড়িয়ে পড়ছে। হিংস্র ভঙ্গিমায় বলে ওঠে, আমি কি ভয় পাই তোকে তাসফিন? তুই আমাকে নূপুরের কাছে যাওয়া থেকে আটকাতে পারবি তো? হাত জোড়া থামে তাসফিনের। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে পড়ে সে। পাশে থাকা নিহাল ফুঁসছে রীতিমতো। সাইফুল ফের বলে ওঠে, যেখানে নিজের বউয়ের কাছে যাওয়ার থেকে আটকাতে পারিসনি, সেখানে আমার বউয়ের কাছে যাওয়ার থেকে আটকানোর তুই কে? বুকের ভেতর কেঁপে উঠল তাসফিনের। থমকে দাঁড়ায় সে, গলা চেপে ধরে বলে, কসম আল্লাহর, আমি তোকে জবাই করে ফেলবো সাইফুল। তাচ্ছিলের ভঙ্গিতে হাসছে সাইফুল। ফোনে ভিডিও আছে, দেখ। যা তাসফিন, আগে নিজের বউকে দেখ। মাথা কাজ করছে না তাসফিনের। নিজের চুল খামছে ধরছে সে। নিহালের দিকে তাকে অস্থির কণ্ঠে বলল, ফোন কই ওর? ফোন দে নিহাল। পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিল নিহাল। কাপা হাতে দ্রুত গ্যালারিতে প্রবেশ করে তাসফিন। ভিডিও অনুসন্ধান করে অবশেষে ফেল সে। নিস্তব্ধ রাতে ঘুমিয়ে আছে ফারা। চুপচাপ শুয়ে নেই সে। এদিক সেদিক করছে মাঝে মাঝে। নড়াচড়ার কারণে শাড়ির অনেক অংশ সরে গিয়েছে। ফলস্বরূপ শরীরের অনাবৃত অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় সব কিছু খোলামেলা। স্তব্ধ হয়ে গেছে তাসফিন। ফারা তাকে বলেছিল যে সে ফিল করতে পেরেছে কেউ একজন তাকে দেখছিল। সে বারবার বলেছিল রুমে কেউ ছিল। ফোনটা শব্দ করে নিচে পড়ে গেল। থমকে গেল তাসফিন। সে একটিবার যদি ফারার কথা বিশ্বাস করত। তার ছিলে সেই হাসি আবারও কানে এলো তাসফিনের। ভাই, তোর বউ এত হট, কি বলবো, জাস্ট ফিদা হয়ে গেছি। শুধু আমি না, আমার সাথে সাথে তো সৌহার্দ্য
ওর উপর ফিদা হয়ে গেছে। উফ মাইরি, একবার হলেও ওর সাথে। জানোয়ারের বাচ্চা। সপাটে লাথি দিয়ে উল্টে চেয়ার সহ ফেলে দিল নিহাল তাকে। কুত্তার বাচ্চা, তুই শেষমেশ ফারহার দিকে। তোর তো বউ নেই, না হলে তোর বউয়েরও আদর করতাম নিহাল। সাইফুলের কথাগুলো কাটা দিচ্ছে নিহালের গায়ে। তাসফিন দাঁড়িয়ে আছে চুপচাপ। সে এখন যা করতে চলেছে তা কেউ ভাবতেও পারবে না। চোখ তুই আর যাই করতে আমি তোকে বাঁচিয়ে রাখতাম সাইফুল, কিন্তু তুই আমার সবচেয়ে পার্সোনাল জিনিসের দিকে নজর দিয়ে বড্ড ভুল করে ফেলেছিস। উঠিয়ে তাকালো সাইফুল। নিহাল বোঝার চেষ্টা করছে তাসফিনের ভাবান্তর। তাসফিনের রাগ একমাত্র সেই দেখেছে। আজকে সাইফুলের সাথে ঠিক কি কি হতে চলেছে তা সে আন্দাজ করতে পারছে। নাম সাইমন, বহুরূপী এক। তোর ভাই সাইফুল যে আপাতত অস্ট্রেলিয়ায় বসে আছে, তুই ওর ছোট ভাই তাই তো? নূপুরের সম্পর্ক হয় সাইফুলের সাথে, বিয়ে হয় সাইফুলের সাথে, অথচ সে অস্ট্রেলিয়া চলে যায় আর তার জায়গা নিলি তুই। তাসফিনের কথা শুনে চমকে তাকালো নিহাল। তার মানে ও সাইফুল নয় সত্যি। এর মানে নূপুরের সাথে এই লোকটা এত বছর ধরে অবৈধ সম্পর্ক করে চলেছিল। তাসফিন আবারও বলতে শুরু করলো। মুখে প্লাস্টিক সার্জারি করানো হয়েছে একমাত্র আমাদের ধোকা দেওয়ার জন্য। এমনকি ওই যে মাহির, ওকেও তুই ব্যবহার করেছিস। বাঁকা হাসলো সাইফুল নামক ছদ্মবেশী সাইমন। আরে বাহ, সব তো দেখি জিনিস। হাতে নেওয়া ছুরি দিয়ে কবজি কেটে দিল তাসফিন। গগন কাঁপি চিৎকার করে উঠল সাইফুল। শালা, তোদের মতো পাচারকারী খুব বেশি দিন টিকতে পারে না। আগে তোকে শেষ করবো, এরপর তোর অস্ট্রেলিয়ার ভাইকে। তোর এত সাহস আমার বোনের সাথে এত বড় ধোকাবাজি করিস, কুত্তার বাচ্চা। কথাটা বলে ধারালো লম্বা ছুরিটাই তুলে নিল তাসফিন। হ্যালো। শেষ শেষ, সব কিছু শেষ আরিয়ান। নিহালের ফোন পে প্রথমত চমকালো, কিন্তু সব শেষ শুনে আটকে ওঠে সে। কি হলো নতুন করে? কি হয়েছে বলবি প্লিজ? সাইফুল। কি বলছিস তুই? মানে সাইমন? বিস্ফোরিত কণ্ঠে শুধুই আরিয়ান। নিহাল তপ্ত নিঃশ্বাস ফেলে শুধুই। হ্যাঁ, সেদিন যখন তাসফিনকে গুলি করা হয় কৃষ্ণপুরে, সেটা আর কেউ নয়, সৌহার্দ্য করেছে। আর সৌহার্দ্যকে এটা করতে বাধ্য করেছে সাইমন, আমরা যাকে সাইফুল নামে চিনি। কথায় আছে না, বাপকেও ছাড়ে না। সৌহার্দ্যের সাথে এটাই হয়েছে। অন্ধকার কারাগারের পিছনে আজকে তার জায়গা। ব্রুহদই কুঞ্চিত করে নিল আরিয়ান। এখন কোথায় সাইমন? বাঁকা হাসল নিহাল রহস্যময় কণ্ঠে বলে। ওর অবস্থা তাসফিন এমন করছে, ও বারবার মরবে, ও পদে পদে মরবে। আরিয়ানের নূপুরের কথা ভাবতেই বুকটা ধক করে উঠল। কিন্তু নেহাল, আমাদের নূপুরের কি হবে? নূপুরের কথা মাথায় আসতেই বুকের ভেতর মোচড় দিচ্ছে নিহালের। সে সত্যিই জানে না এসব কিছু জানার পর তার ঠিক কী অবস্থা। আমি সত্যি জানি না আরিয়ান, কি করে বলবো সবটা। আরিয়ান আবারও তপ্ত নিঃশ্বাস ফেল। উকি দিয়ে দেখল স্নেহা বিছানায় ঘুমিয়ে আছে, বারবার এদিক ওদিক করছে। নেহাল, তুই আমাকে আপডেট দিতে বলিস না। আখিখার আমিও জানতে চাই শেষমেশে মাস্টার মাইন্ডের কি হয়। ওকে। পিথার আজকে ভীষণ জ্বর এসেছে। অবশ্যই এই জ্বরের কারণ নিহাল আর তার ছোট চাচি সুবর্ণা। এই যে রাত বিরেতে অবাক করে দিয়ে বলছে পিথার জন্য পাত্র দেখা হচ্ছে, খুব শীঘ্রই একটা ভালো খুঁজে মেয়ে বিয়ে দিবে। কথাটা জানার পর থেকে কেঁদে কেঁদে অবস্থা খারাপ মেয়েটার। যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে আপন করার কথা দুঃস্বপ্নও ভাবতে পারে না মেয়েটা। বার কয়েক কল করেছে, অথচ লোকটা ফোন ধরেনি। জ্বরেগা পুড়ে যাচ্ছে তার। জানালার কাছে বসে গুনগুন করছে পিথা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। অন্ধকারে ঢাকা বাড়িটির ভেতর হঠাৎ দাঁড়িয়ে ফারার বুকের গভীরে এক অজানা শীতলতা নেমে এলো। যেন হঠাৎ করেই পরিচিত পৃথিবীটা বদলে গেছে। শহরের ব্যস্ততা পেরিয়ে যখন সে ঢাকায় পৌঁছে
তখন মনে হয়েছিল নিঃসঙ্গতা আর হবে না, কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো। নিহাল কথা দিয়েছিল বিকেলের মধ্যেই তাসফিন থাকবে সবার আগে, অথচ সিঁড়ির ধাপে ধুলো জমে আছে। দরজার সামনে পড়ে থাকা শুকনো পাতাগুলো স্পষ্ট করে দেয় অনেকক্ষণ কেউ ঢোকেনি এখানে। চারপাশে ঘন নীরবতা, বাতাসটাও যেন স্তব্ধ। দেওয়ালের গায়ে ছায়া ফেলে রেখেছে নিঃসঙ্গতা। সবকিছু কেমন ঘুটঘুটে অন্ধকারে ছাই আচ্ছন্ন। জানালার কাছে পড়া মিলান চাঁদের আলোয় ঘরগুলো হয়ে উঠেছে এক একটা নিঃশব্দ আতঙ্কের কোষ। ডয়েরে হাতটাতে ফারা অবশেষে মোমবাতিটা খুঁজে পেল। নিঃশব্দ ঘরের বুকে সে যেন একমাত্র জীবন্ত সত্তা। চুপচাপ আগুন ধরিয়ে মোমবাতিতে আলো জ্বালালো সে। মোমবাতির আলোয় ঘরের প্রতিটা জিনিস নতুন রূপে ধরা দিল। চেনা সোফাগুলো, জানালার পর্দা, দেওয়ালের ঘড়িটা দেখল রাত 12:30 ছুঁই ছুঁই। বাড়ির সদস্যরা নেই কোনো, কেন নেই তাও জানে না ফারা। নূপুর ঝুমুরকে সঙ্গে আনেনি নিহাল, ওরা নাকি কাল আসবে। সিঁড়ি প্রতিটি ধাপে পা ফেলার সময় ফারার মনে হচ্ছে কিচ্ছু হবে। অন্ধকারে মোমবাতি কাপা আলো হালকা। দরজা খুলে রুমে ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎই বুকের ভেতর কেমন এক মজুদ দিয়ে উঠল। মনে হলো যেন কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। পিছন ফিরবার আগে কোমরের চারপাশে জড়িয়ে এলো দুই বাহু। ফারা থমকে গেল। সেই স্পর্শ, সেই উষ্ণতা ভুল হবার উপায় নেই। ভেজা শরীরের গন্ধ মিশে যেতে লাগলো বাতাসে। তার শরীরের তাপ পোশাক ভেদ করে পৌঁছে গেল ফারার গভীরে। কাঁপতে কাঁপতে ফিসফিস করে সে বলল, লেফটেন্যান্ট সাহেব। তাসফিনের নিঃশ্বাস ঘাড়ে পড়ছে জ্বলন্ত এক ধরনের উষ্ণতা, শব্দহীন অথচ প্রবল উপস্থিতি দিয়ে সে মিশে যাচ্ছে ফারার অস্তিত্বে। ফারার দুটি হাত অনিচ্ছায় নড়েচড়ে উঠল। তাসফিন যেন শোনে না কিছুই। ঘাড়ে এক নরম চুমু রেখে সে বলে ওঠে কাপা কণ্ঠে, আদাতে এসেছি আজ নিজের মতো করে। ফারা চোখ বুজে আসে, শরীর থরথর করে কেঁপে ওঠে ভিতরে। ছেড়ে দিন। আই এম সরি শোক, আমার ছোট্ট একটা ভুল হয়েছে জান। তোমার কথাটা বিশ্বাস করা উচিত ছিল সেদিন রাতে। ফারা বুঝল না তাসফিনের কথার অর্থ। আলো ও অন্ধকারের মাঝে তৈরি এক অন্যরকম আবহে। তাসফিন হঠাৎই ছোট্ট একটি মসৃণ কাপড় তুলে নিজের চোখ বেঁধে নিল, যেন অনুভূতিকে বাড়িয়ে দিতে চাই, চক্ষু সীমা পেরিয়ে ছুতে চাই অনুভব দিয়ে। ফারা তখনও নিঃশব্দ, এক অদ্ভুত অবসতার মধ্যে। তার হালকা শরীরকে আলতো করে কোলে তুলে নিয়ে বসিয়ে দিল কাঠের কেবিনের উপর, যেখানে রাতের নিস্তব্ধতা প্রতিধ্বনি তোলে প্রতিটি নিঃশ্বাসে। তারপর মোমবাতির আলোয় তুলতে থাকা ফিতের গিট খুলে দিল তাসফিন ধীরে স্থির হাতে, যেন কোনো প্রাচীন কিছু খোলস খুলছে সে। বুকের ভেতর ধুকপুক করছে রমণী। সফেদ রঙা শার্ট খুলে পরিয়ে দেয় ফারার বদনে, যেন তার সমস্ত অস্থিরতা ঢেকে দিচ্ছে তারই পরিধানে। কোনোয়ের এক আদান প্রদান, যেখানে গন্ধ স্পর্শে বুনে যায় এক অপার্থিব বন্ধন। শুধু অবদ্ধ ছোঁয়ায় ফারার ভেতর কেঁপে ওঠে সমস্ত অনুভব। কণ্ঠনালীর কাছে এসে জড়িয়ে যায়, শব্দ ভাষাহীন হয়ে পড়ে সে। ঠোঁটের কোণে জমে থাকা নিঃশ্বাসটুকু আটকে আছে। চোখ থেকে ধীরে সেই মসৃণ কাপড় সরিয়ে তাসফিন এবার ফারার দুটি নরম হাত জড়িয়ে বাঁধল হালকা কিন্তু দৃঢ়। চমকে উঠল ফারা, চোখ বিস্ময়ে, ঠোঁটে কম্পিত প্রার্থনা। না প্লিজ। তাসফিন কানে কানে ফিসফিস করে, কণ্ঠে মাদকতা মেশানো কণ্ঠে বলে, শুধু একটু কাঁদবে আজ, আর কিছুই না। তার বুকের বাঁ পাশে হৃদস্পন্দন যেন যুদ্ধ ঘোড়ার খুরের মতো ছুটে চলেছে অস্তিত্বের সবটুকু নিয়ে। শীর্ণ বদনখানি কোলে তুলে নিল সে। ভেজা শরীরের উষ্ণতায় একাকার করে দিল ফারাকে। সেই উষ্ণতার স্পর্শগুলো তার হাড়গোড় পেরিয়ে আত্মার গহীনেও এগিয়ে গেল বিছানার দিকে, যেন নিঃশব্দ কোনো স্মরণ স্থল। ফারাকে শুইয়ে দিল মখমলি চাদরের উপর। শক্তপোক্ত প্রশস্ত দেহের ভারে চাপা পড়ে গেল ফারার শীর্ণ কোমল শরীর। দুইটি বিপরীত সত্তা, কিন্তু একটি স্পন্দনে বাধা। তার চোখ ধীরে ধীরে বুঝে আসে, অবচেতনভাবে মিশে যায় সেই ছোঁয়ায়, যেটি ছিল ঘূর্ণিঝড়ের মতো বেপরোয়া, আবার সমুদ্রের মতো প্রশান্ত। ফারা বুঝে যায় কিছু অনুভবে ব্যাখ্যা নেই, কিছু মুহূর্তের ভাষা বাইরে। তাসফিন তখন ফিসফিস করে বলে, লেট মি ব্রেক ইউ অনলি টু হোল্ড ইউ ক্লোজার।
ইউ আর মাইন ইন লাইট, ইন ডার্কনেস, ইন এভরি ব্রেথ। দোকানে ফারা লক্ষ্য করেছে তাসফিনের হাতে লালচে তরল পদার্থ। রক্ত। জান প্লিজ ওয়ান্স মোর। আর এটা আমার রক্ত, রক্তে রঞ্জিত করব তোমায় মিসেস শেখ। অস্থির হয়ে ওঠে ফারা। অস্থির ফারাকে আরো অস্থির করে তুলে তাসফিন। নিজের অতি নিকটে সব সীমা পার করে ভাসিয়ে দেয় সুখের সাগরে। তপ্ত দুপুর নেমে এসেছে শহরের ছাদে ছাদে। রোদ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে বাতাসে। দিগন্তের ওপার থেকে সূর্য গলিত সোনার মতো ঝরে পড়ছে প্রতিটি ইট পাথরের গায়ে। গাছের পাতাগুলো ক্লান্ত, নিস্তেজ, বাতাসের স্পর্শ পর্যন্ত কুকড়ে যাচ্ছে যেন। হাওয়া নেই, নেই কোনো শব্দ। দূর থেকে ভেসে আসছে একটা কাকের কর্কশ ডাক, একঘেয়ে আর বিরক্তিকর। ছাতা হাতে বেরিয়েছে ঝুমুর আর নবীন দুজনে। পথে পথিক কম, পিচঢালা রাস্তাগুলো কাঁপছে গ্রীষ্মের মরিচিকায়। মানুষগুলো যেন রোদ থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর ছায়া খুঁজে পাওয়া যেন আজ কোনো বিলাসিতা। এই দুপুরে সময়ও যেন ঘুমিয়ে পড়েছে, ঘড়ির কাঁটা চলছে। শোনো, নবীন আমার সামনের মাসে লাস্ট ইয়ারে এক্সাম আছে, তুমি আজকে আমাকে বাড়ি পৌঁছে দাও। নবীন মন দিয়ে ঝুমুরের কথাগুলো শুনল, কি সময় ভেবে বলল, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে বিকেলে বলছি। ভাবলে কিন্তু চলছে না, আম্মু আজকে দুপুরে ফিরবেন, আমাকে যেতেই হবে। বিষয়টি বুঝতে পারছি নবীন। এই তো শেখ পরিবারের বাকি সদস্যরা একটু বাইরে গেছেন দুদিনের জন্য, আজকেই ফিরে আসবে, ঝুমুরকে যেতেই হবে। নবীন অমত করল না। বই পড়ুয়া মেয়েটা যে তাকে ভালোবেসে, এটাই তার জন্য যথেষ্ট। আর কি লাগে? এখন তাকে পড়াশোনার সুবিধা করে দেওয়া উচিত। দুপুর হয়ে এসেছে সেই কখন, এখনো ঘুম থেকে উঠতে পারেনি ফারা। মূলত ফারাকে উঠতে দেওয়া হয়নি। দুহাতে চাপড়ে ধরে শুয়ে আছে তাসফিন। চোখ পিট পিট করে তাকালো ফারা। লোকটাকে যতবার দেখছে ততই রাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এর আগে তো কখনো এমন ছিল না। তার উন্মাদনা সবকিছু অন্তরাত্মা কাঁপিয়ে তুলে ফারার। দৃষ্টি সরিয়ে জানালার দিকে ফিরল সে। সূর্য এখন মাথার উপর, অথচ তারা এখনো ঘুমাচ্ছে। সে নয় ঘুমাচ্ছে, কিন্তু ফারা, তাকে কেন উঠতে দেওয়া হচ্ছে না? শুনুন না লেফটেন্যান্ট সাহেব, উঠুন, সরুন, আমি ব্যথা পাচ্ছি। কেউ শুনল না ফারার কথা। উল্টো হাতের বাঁধন দৃঢ় হলো তার। খুব শক্তভাবে জড়িয়ে ধরেছে তাকে। ব্যথায় অস্পষ্ট স্বরে গঙ্গাতে লাগলো ফারা। প্রাণ পাখিটা যায় যায় অবস্থা। শুনুন না প্লিজ, এবার তো উঠুন। আর কিছু সময়। জনকণ্ঠে বলা বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারার। নেশাক্ত কণ্ঠে হুঁশ হারাচ্ছে সে। রাত থেকে একইভাবে জড়িয়ে আছে তাকে, একটুও ছাড় দেয়নি। রাতে ঘুমাতে পর্যন্ত দেয়নি ফাজিল কমান্ডার তাকে। যখন একটু ঘুমাতে চেয়েছিল, ঠিক তখনই বুকে নিজের জায়গা করে নিয়েছে। না না না, সরুন, আমি উঠবো, ওয়াশরুমে যাব। না, আর একটু ঘুমাই। না, ওয়াশরুমে যাব তো। এবার মুখ তুলে তাকালো তাসফিন। চোখের কার্নিশ লাল হয়ে আছে তার। ফারা পিটপিট করে দেখলো কোনই পুরুষকে, তারপর নাক ডুবিয়ে দিল গলে। লম্বা নিঃশ্বাস টেনে কিয়ৎক্ষণ একইভাবে শুয়ে রইল। হাঁসফাঁস করছে ফারা। চট করে পাশের টাওয়াল তুলে কোমরে জড়িয়ে নিল তাসফিন। উঠে দু হাতে পাজা কোলে তুলে নেয় তার তুলতুলে ফুটফুটে বউটাকে। পরনে শপথ রঙা শার্ট এখন শুকিয়ে গেছে, যা বাকি রাতটুকু ফারার নাজুক বদনে লেপ্টে ছিল। আমি পারবো যেতে। পারবে না সুখ। ওয়াশরুমে দরজার সামনে আস্তে করে ফারাকে নামিয়ে দিল তাসফিন। তাসফিনের দিকে তাকাতে পারছে না ফারা। এক টুকরো সাদা বস্ত্রে নিজেকে ঢেকে রেখেছে সুদর্শন পুরুষ। তাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছে ফারা। খুব কাছ থেকে আদুরে আদুরে ভাব। উন্মাদনা তার অস্থির হয়ে বলা প্রতিটি বাক্য শুনেছে ফারা। দাঁড়িয়ে থাকা বড্ড মুশকিল। চট করে ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল ফারা। এলোমেলো চুলগুলো আরো একটু এলোমেলো করে দরজার দিকে তাকালো তাসফিন। অষ্টকোঠে খেলে চলেছে দুষ্ট হাসি, যে হাসিটুকু শুধু ঘড়ি কাটা টিকটিক শব্দ করে এগিয়ে চলেছে। বিকেল হয়ে এসেছে প্রায়। ফারা উঠে রান্নাঘরে গিয়ে চমকালো। ইতিমধ্যেই অল্প কিছু খাবার বানিয়ে ফেলেছে তাসফিন। সেগুলো টেবিলে রাখা আছে। চমকের পর চমক পাচ্ছে ফারা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ তো বড্ড রোমান্টিক আর বেপরোয়া, তা বুঝতে আর বাকি নেই ফারার। ঠোঁটের কোণে দেখা মিলল অমায়িক হাসিটা। চলে আসুন মিসেস শেখ।
লাজুক মেয়েটা ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল। কাছাকাছি আসতেই আরও একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল তাসফিন। চেয়ারের বদলে নিজের কোলে টেনে নিল লজ্জায় আড়ষ্ট হওয়া বনুই কন্যাকে। থামকালো চমকালো বটে ফারা। পিতা খুব অসুস্থ। নিহাল সকাল সকাল তাকে দেখতে গিয়েছে। বাড়িতে কেউ নেই। তার চাচা চাচি সেই ছেলেটাকেই দেখতে গিয়েছে যার সাথে পিতার বিয়ে ঠিক করেছে। ঘরে ঢুকেই দেখলো বসার ঘরে এলোমেলোভাবে বসে আছে পিতা। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে মেয়েটা নিজের বড্ড অযত্ন করে। আচ্ছা, নিহাল কেন পারছে না তাকে ভালোবাসতে? কেন পারছে না একটুখানি মনে জায়গা দিতে? দরজা কড়া নাড়তেই হক চকিয়ে উঠে বসলো পিতা। চোখের সামনে নিহালকে দেখে পিলে চমকে ওঠে তার। আপনি আপনি এখানে? নিহাল উপর নিচে মাথা দোলায়। জ্বর দগ্ধ শরীরে উঠে দাঁড়ালো পিতা। চওড়া হেসে বলে, ভেতরে আসুন। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো নিহাল। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে শুধুই। চোখ মুখের অবস্থা এরকম কেন? শুনলাম জ্বর এসেছে। নিহালের কথাই ভরকালো পিতা। শুকনো ঠোঁট জোড়া আলতোভাবে ভিজিয়ে বড় আবদার করে বলল, আমার একটা আবদার আছে, রাখবেন? বুড়ো বাঁকালো নিহাল সন্ধিয়ান কণ্ঠে শুধুই। কি আবদার? পিতা নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে সাহস করে হাতটা ধরে নিহালের। অশ্রুসিক্ত নয়নে ফিসফিসিয়ে বলল, আমাকে বিয়ে করবেন নিহাল? আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে আপনি ছাড়া কাউকে কল্পনা করতে পারি না। আমার ভীষণ দম বন্ধ লাগে। প্লিজ আমাকে বিয়ে করে নিন। আমি কখনো স্ত্রীর অধিকার চাইব না, শুধু আপনার সাথে থাকতে চাই, আপনার আশেপাশে থাকতে চাই। কনগোচর বাক্যগুলো স্পর্শ করা মাত্রই ছিটকে দূরে সরে এলো নিহাল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি সব বাজে বাজে বলছো? প্লিজ প্লিজ আপনি আমাকে বিয়ে করে নিন। আমি কথা দিচ্ছি কখনো আপনার কাছে ভালোবাসা চাইব না। নিহাল আশ্চর্য হচ্ছে, শরীর কাঁপছে তার প্রচণ্ড রাগে। কিরমিরিয়ে বলল, আমার ভুল হয়েছে এখানে আসা। আমার মোটেও এখানে আসাটা উচিত হয়নি। কথাটা তীরের ফলার মতো বুকে এসে বিধে পিঠার, কিন্তু নিহাল তা দেখে না। রাগ নিয়ে বেরিয়ে গেল দরজা থেকেই। ফুলরে বসে হো হো শব্দে কেঁদে ওঠে মেয়েটা। একতরফা ভালোবাসাগুলো এত কষ্টের হয় কেন? গাড়ি চলছে আপন গতিতে, অবিরাম অকুত ভয়ে। পথের ধারে জমে থাকা ধুলোবালি, চাকা ঘূর্ণয়মান, বাতাসে উড়ে যাচ্ছে ধুলোয় পরত। পেছনে রয়ে যাচ্ছে অস্পষ্ট এক স্মৃতিমাখা রেখা। জীবনের মতোই এই চলার মাঝে কোথাও কোনো থেমে থাকার নাম নেই। আকাশে সূর্য যেন এক নীরব সাথী, আর আলোয় গাড়ির ধাতব গায়ে পড়ছে সোনালি ঝিলিক। চারপাশে নীরব প্রকৃতি, মাঝে মাঝে এক আধটা পাখির ডাক, আর রাস্তায় সেই গাড়ির একটানা গতিতে। কোথায় যাওয়া হচ্ছে জানা নেই ফারার। এই তো সকালের খাবার শেষ হতে না হতেই তাকে নিয়ে বেরিয়ে পড়েছে তাসফিন। বলছে না কোথায় যাচ্ছে। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জাহান্নামে। তাসফিনের প্রত্যুত্তর শুনে ঘাবড়ে গেল ফারা। একটু ভালো করে কথা বলতে পারেন না? এমন করেন কেন? কাছে আসো, এত ভালো করে কথা বলবো যে কেঁদে ফেলবে। মুখখানি চুপসে গেল ফারার। মিনমিনিয়ে গলায় বলল, সদা এমন করেন কেন আপনি? বুড়োতই কুঞ্চিত করে তাকালো তাসফিন প্রশ্নবিদ্ধ চোখে শুধুই। কেমন করি? প্রত্যুত্তরে কিছু বলল না ফারা। চুপটি করে বসে রইল। কোথায় যাচ্ছে তা জানা নেই, কিন্তু যেতে যেতে এই সফরটা তো একটু উপভোগ করাই যায়। জানালার কাজ নামিয়ে দিল ফারা। স্বচ্ছ আকাশটা তার সামনে ভেসে উঠেছে। কি সুন্দর চারিদিকটা। সারি সারি গাছপালা পিছনে ফেলে এগিয়ে চলেছে তারা। উফ, কিছু না করেতেই খালি বলে এমন করি। কিছু করলে তো রক্ষা থাকবে না। কথাটা বলে চোখ টিপে তাসফিন। লজ্জা পেয়ে গেল ফারা। খুব বেফাস কথা বলে দুষ্টু কমান্ডারটা। সাইফুল বেঁচে নেই খবরটা ইতিমধ্যে শেখ বাড়িতে ঝড় তুলেছে রীতিমতো। স্তব্ধ হয়ে বসে রইল নূপুর। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে তার। নিহাল এসেছে কিয়ৎ সময় পূর্বে। তাসফিন নিজে বলেছে তাকে সে খবরটা বলতে, এবং পরপরই যেন নূপুরকে সামলায়। তাকে সামলানোর দায়িত্ব তার। নিজের স্বামীকে নিজ হাতে শাস্তি দিয়েছে তারই ভাই। কেন এসব করেছে তাসফিন ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রুবেনা শেখের। নিহাল এক একে সবটা বলল।
কিভাবে সাইফুল সোহার্দের সাহায্যে অস্ত্র পাচার করেছে এত বছর ধরে। শুধু এসব নয়, আরও অনেক খারাপ কাজকর্মের সাথে যুক্ত সে। এবং কি সে ফারার সাথে ঠিক কী করেছে কোনো কিছুই আর শুনতে পারছে না নূপুর। চট জলদি উঠে ছুটে গেল নিজ কক্ষে, দরজাটা বন্ধ করে হাঁটু গেড়ে বসে পড়ল তৎক্ষণাৎ। চোখ ফেটে গড়িয়ে পড়ছে অবাধ অশ্রুকণা। কাকে ভালোবেসেছিল সে? এমন একটা নিষ্ঠুর মানুষকে, যে কিনা তার কথা বাদ দিক, তার ছোট্ট বাচ্চাটার কথাও ভাবিনি। বুকের ভেতরটা হো হো করে কেঁদে উঠল নূপুরের। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে সে। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটি সদস্য কেঁপে উঠল তার কান্নায়। চমকালো নিহাল। রুবেনা শেখ, রিজওয়ান শেখ উপরের দিকে যেতে চাইলে বাধা প্রদান করে সে।